তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য বানানো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 3তে বাংলা বিভাগে একটি গল্প আছে, গল্পের নাম পোটরাজ। গল্পটা লিখেছেন শঙ্কর রাও খারাট। গল্পটি একটি মারাঠি গল্পের অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আজ আমরা এই গল্পটা নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই ভিডিওতে কি কি থাকবে? পোটরাজ গল্পের অতি সংক্ষিপ্ত কাহিনী বিশ্লেষণ করা হবে, আর পুরো গল্পটাকে ছোট প্রশ্নের ধাঁচে আলোচনা করা হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, এতদিনে নিশ্চয়ই জেনেছো যে সেমিস্টার 3তে কোনো রকমের বিশ্লেষণাত্মক প্রশ্ন তোমাদের লিখতে হবে না। আর এই ভিডিওটা যেহেতু তোমাদের উদ্দেশ্যেই বানানো, তাই এমসিকিউ প্যাটার্নে কীরকম প্রশ্ন আসতে পারে তার উপরেই বেশি জোর দেওয়া হবে। তাই ছোট প্রশ্নের ধাঁচেই পুরো গল্পটাকে আমরা আলোচনা করব। তাই বিশ্লেষণাত্মক দিকে কিন্তু আমরা যাব না বেশি। 3, ভিডিওটা শেষ করবার পর তোমাদের 15টি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে। পরীক্ষা নেওয়া হবে গুগল ফর্মে। এখানেই শেষ নয়। 4 হলো পরীক্ষার শেষে 6 পাতার একটি PDF স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেয়া হবে, যেটা দেয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে তোমরা সেই স্টাডি মেটেরিয়াল পাবে, পরীক্ষাটা দিলেই সেটা তোমরা বুঝতে পারবে, সেটা তোমরা জানতে পারবে। চলো তাহলে এবারে আমরা মূল গল্পে প্রবেশ করি। কিন্তু মূল গল্পে প্রবেশ করবার আগে পোটরাজ সম্বন্ধে কয়েকটি প্রয়োজনীয় কথা অবশ্যই আমাদের জেনে নেওয়া, আমাদের বুঝে নেওয়ার দরকার আছে। না হলে এই গল্পটা সম্বন্ধে আমরা কিছুই বুঝতে পারবো না। পোটরাজ হলো মহারাষ্ট্রের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা। পোটরাজরা দেবী অর্থাৎ মারি আইয়ের উপাসক হয়ে থাকেন। তারা দেবীর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ সংগ্রহ করেন। পোটরাজরা নিজেদের বুকে চাবুক মেরে বা পিঠে চাবুক মেরে নিজেদেরকে শাস্তি দেয়। এমন বিশ্বাস রয়েছে যে এতে করে সাধারণ মানুষের ওপর দেবীর ক্রোধ কখনো নেমে আসবে না। অর্থাৎ সাধারণ মানুষ যতই ভুল করুক সমস্ত কিছু ঠেকা নিয়ে রেখেছে এই পোটরাজরা। এই পোটরাজ কারা? পোটরাজরা সাধারণত মহার মাঙ্গ বা মন্দির কর্মী, অর্থাৎ হিন্দিতে যাকে বলে দেউল ওয়ালে এর মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে উঠে আসা মানুষজন। তারা দেবী মারিয়াইয়ের ভক্ত হন। তাদের এক প্রকার দেবীর সেবক এবং দেবীর দূত হিসাবে গণ্য করা হয়। পোটরাজদের ভূমিকা কি? পোটরাজরা গ্রাম বা পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে দেবীর নামে জয়ধ্বনি করে থাকেন। তোমরা যদি পোটরাজ গল্পটা পড়ো তাহলে সেখানে দেখবে একটা লাইন আছে এরকম, পোটরাজ দামা নাকি 2 থেকে 3 দিন রোদে বেরোয়নি। এই রোদে বেরোয়নি মানে কি বলো তো? আসলে রোদে বেরোনা মানে হলো যে পেট্রোলিং, মানে পুলিশ দেখবে মাঝে মাঝে রাস্তা দেখবে টহল দেয় গাড়ি নিয়ে, ওটাকে বলা হয় পেট্রোলিং। ওটাকেই বলা হয় রোদে বেরোনা, মানে একবার করে টহল দেওয়া। কিন্তু পোটরাজ দামার ক্ষেত্রে রোদে বেরোনা বলতে বোঝানো হয়েছে যে এরকম ঘুরে ঘুরে জয়ধ্বনি করা, মানে দেবীর জয়ধ্বনি করা। সেটা যেহেতু সে 2-3 দিন করেনি, তাই এই গল্পটা আমরা এই গল্পে আমরা এরকম একটা লাইন দেখতে পাই যে পোটরাজ দামা নাকি 2-3 দিন এরকম রোদে বেরোয়নি। এটা তোমাদের একটু জেনে নেওয়া দরকার আছে গল্পটা বোঝবার ক্ষেত্রে। আর কি ভূমিকা আছে? দেবীর নাম উচ্চারণ করে তারা মানুষের কাছ থেকে দান, দক্ষিণা ইত্যাদি গ্রহণ করে থাকে। দেবীর বার্তা ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মঙ্গল হোক এই কামনা তারা করে। তারা নিজের শরীরে চাবুক মারেন যাতে বিশ্বাস করা হয় এতে দেবীর রাগ সাধারণ মানুষের উপর পড়বে না। ওই যেটা একটু আগেই বললাম, সমস্ত কিছু ঠেকা নিয়ে রেখেছে এই পোটরাজরা। আবার কোথাও কোথাও তারা দেবীর নামে মানত রক্ষা করেন অথবা পশু বলি দেন। পশু বলি বলতে ছাগল বলি কিংবা মুরগি বলি তারা দিয়ে থাকে। এই হচ্ছে পোটরাজদের ভূমিকা। তাহলে আমরা কি জানলাম? যে পোটরাজ সম্বন্ধে আমাদের একটা সাধারণ ধারণা তৈরি হলো। এবার আমরা মূল গল্প পোটরাজে প্রবেশ করব। সেখানে আমরা দেখব গল্পের মধ্যে কী রকম কী বিষয়বস্তু ফুটে উঠছে, কি জিনিস দেখানো হচ্ছে সেটা আমরা দেখতে পাবো।
আর সেই আলোচনা হবে পুরোপুরি এমসিকিউ প্যাটার্নে, পুরোপুরি ছোট প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। আমরা প্রশ্ন খুঁজব, প্রতিটা লাইন থেকে প্রশ্ন খুঁজে বের করবার চেষ্টা করব। চলো তাহলে আর দেরি না করে পরবর্তী পর্যায়ে যাওয়া যাক, আমাদের আলোচনা শুরু করা যাক। আমরা এখন মূল গল্পের আলোচনায় চলে এসেছি। গল্পের নাম পোর্টরাজ। পোর্টরাজ সম্বন্ধে কয়েকটি প্রয়োজনীয় কথা আমি ইতিমধ্যে বলে নিয়েছি, সেটা তোমাদের স্টাডি মেটেরিয়ালেতেও লেখা আছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যখন তোমাদের স্টাডি মেটেরিয়াল দেব। মূল গল্পে আমরা কি দেখছি? গ্রামের পোর্টরাজ দামার বাড়িতে আবহাওয়া ভারী। তার বাড়িতে আবহাওয়া কীরকম? আবহাওয়া ভারী। এইখান থেকেও কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন দিতে পারে। আবহাওয়া ভারী মানে এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে খুব সিরিয়াস কিছু ব্যাপার ঘটতে চলেছে, হাসি খুশির পরিবেশ নেই, হালকা মেজাজের পরিবেশ নেই, এইটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সমস্ত জায়গায় কেউ কিন্তু মানে এখানে ফাঁকা রেখে ওইখানে ফাঁকা রেখে কিন্তু বসে নেই, তাই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হলে কিন্তু বসে আছে। এই সিচুয়েশন, এই বর্ণনাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এই রকম বর্ণনা থেকেও যদি ছোটো ছোটো প্রশ্ন দেয় আমরা কিন্তু করতে পারবো না যদি আমরা খেয়াল রাখি কেয়ারফুলি। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখে জল ভরা। থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। সে কি দিয়ে চোখ মুছছে? শাড়ির আঁচল দিয়ে। এইখান থেকেও কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন হতে পারে। যেখানে প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের এখানে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। দেখো, হাঁটুর উপর মাথা রেখে বসে, সমস্ত জায়গায় বসে থাকছে, দামার বউয়ের নাম দুর্পথ, শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছে, দুর্পথ। এগুলো তোমাদের আমি অলরেডি স্টাডি মেটেরিয়ালে আমি দিয়ে রেখেছি। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে, মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। কোথায় এসে দাঁড়াচ্ছে? দৌড়ে এসে দাঁড়াচ্ছে। এগুলো আমাদের উঠোনে এসে দাঁড়াচ্ছে না, কিন্তু রাস্তায় এসে দাঁড়াচ্ছে না, কিন্তু অপশান এগুলো থাকবে। উঠোনে এসে দাঁড়াচ্ছে, রাস্তায় এসে দাঁড়াচ্ছে, বাড়ির পেছনে এসে দাঁড়াচ্ছে, এরকম অপশান যদি দিয়ে দেয় তার মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের চুজ করতে হবে। সঠিক উত্তর হলো দৌড়ে এসে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধোচ্ছে, দুর্পথ, পোর্টরাজ কেমন আছে? এখনও প্রাণটুকু খালি আছে বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। কীভাবে জবাব দিচ্ছে? করুণ মুখে। অপশানগুলো কীরকম দেবে জানো এখান থেকে? পোর্টরাজের স্ত্রী দুর্পথ কীভাবে জবাব দিচ্ছে? করুণ মুখে জবাব দিচ্ছে, মুখে আঁচল চেপে জবাব দিচ্ছে, কাঁদতে কাঁদতে জবাব দিচ্ছে, মানে হাহাকার করতে করতে জবাব দিচ্ছে। এরকম টাইপের যদি চারটে যদি অপশান যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের অপশানগুলো দেখো খুব কাছাকাছি আমি বললাম। এই জায়গা থেকে যে অপশানগুলো দেয় তোমাদের চুজ করে লিখতে, মানে অপশানটাকে ঠিক উত্তরটাকে নির্বাচন করতে তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে। একটু তাই খেয়াল রেখো। তোমরা পারবে না তা না, তো চেষ্টা করলেই হবে। ভেবো না, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? সারা গায়ে তো একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতে এই একজন না একজন অন্তত বিছানায় আছে। তার মানে গ্রামে প্রত্যেক বাড়িতেই এক একজন করে মানুষ অসুস্থ আছে। সেই দিকে দেখতে গেলে পোর্টরাজও অসুস্থ। জানি বাবা, তাও ভয় লাগে। পোর্টরাজের স্ত্রীর কি লাগে? ভয় লাগে। এই ভয়ের জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। কি লাগে? ভয় লাগে। এরকম কি দিয়ে প্রশ্ন করবে, প্রত্যেকটা লাইনকে কি দিয়ে প্রশ্ন করার, কীভাবে দিয়ে প্রশ্ন করার, কেন দিয়ে প্রশ্ন করবার চেষ্টা করবে। সেখান থেকে যে উত্তরটা বেরিয়ে আসছে সেটাকে তোমরা মনে রাখবে। তাই মাল্টিপল চয়েস থেকে পাঁচে পাঁচ পাওয়ার উপায় হচ্ছে কিন্তু এটাই। দুর্পথ কারো যাওয়ার সময় হলে সে যাবে, আর যার যাওয়ার সময় হয়নি, যাই রোগ হোক না কেন সে ঠিক টিকে যাবে। জানি বাবা, কিন্তু সময়টা যে বড় কঠিন, এটা যে বড় কঠিন রোগ। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখ চাওয়ার সময়, হয়তো এবার মা ঝিঁটিয়ে সব নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। একটা বিশ্বাস নিয়ে তো গ্রামের মানুষেরা বেঁচে আছে। সেই বিশ্বাসের জায়গা থেকেই কীভাবে একটি নিম্নবর্গীয় মানুষ তারা চিরকাল ধরে শোষিত হয়ে আসছে, সেই চিত্রই আমরা এই গল্পের মধ্যে উঠে আসতে দেখি। যাই হোক, এই সমস্ত কথা বলে সময় নষ্ট করব না, কিন্তু যেটা বলবার বিষয়, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এইবারে। ঠিক এই সময়ে বাড়ির সামনের নিম গাছে একটি কাক চেঁচিয়ে ওঠে। খুবই সাধারণ মানের প্রশ্ন। তোমাদের যদি এই প্রশ্ন যদি করা হয়, তোমরা সবাই এই প্রশ্নের ঠিক উত্তর দিতে পারবে।
যে কাকটা কোন গাছে বসেছিল, নিম গাছে, নিম গাছ থেকে কী ডাকছিল, কাক ডাকছিল। কিন্তু যে প্রশ্নটা আমরা ভুল করি সাধারণত, সেই জায়গাটা কিন্তু না আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। কীরকম? দুর্পদ বলে, এই বাচ্চারা মার বেজন্মাকে পোডরাজকে ডাকে রে। ভালো করে খেয়াল করো, এখানে পোডরাজের স্ত্রী দুর্পদ কাকটাকে একটা কথা বলে সম্বোধন করলো, সেই সম্বোধনটা হলো বেজন্মা। এখানে কাক, কুকুর আর ফেউ, এই তিনটে প্রাণীর কথা কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাই। সেই তিনটে প্রাণীর মধ্যে আমরা কাকটাকে যদি গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা ঠিক উত্তর দিতে পারবো না। কীরকম? প্রশ্নটা এখান থেকে কীরকম দিতে পারে দেখো, একটু সাধারণ মানের প্রশ্নকেও কীভাবে গুলিয়ে দেবে। দুর্পদ, পোডরাজ গল্পে দুর্পদ বেজন্মা বলে কাকে সম্বোধন করেছে? গ্রামের মোড়লকে, কাককে, ফেউকে না কুকুরকে? চারটে অপশান যদি দেওয়া হয়, তোমাদের এই সিচুয়েশানটা যদি না তোমরা জানা থাকে তাহলে তোমরা অনেকেই কিন্তু কুকুরকে এই জায়গাটাতে টিক দিয়ে দিতে পারো, বা ফেউকে এই জায়গাটাতেও তোমরা টিক দিয়ে দিতে পারো। তাই এই জায়গাগুলোকেই আমাদের আইডেন্টিফাই করতে হবে, এইগুলোকে আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যেই জায়গাগুলো থেকে ভুল হবার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের মার্ক করে রাখতে হবে। এই মার্ক করে দিলাম। আমরা তাহলে আবার এগিয়ে যাই। কাকটা ডেকেই চলে, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক একইভাবে, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। এবার প্রশ্নটা কীরকম দেবে? দূরপথের ছেলে কার দিকে ঢিল ছোড়ে? কাকের দিকে ঢিল ছোড়ে, ফেউয়ের দিকে ঢিল ছোড়ে, মোরলের দিকে ঢিল ছোড়ে নাকি কুকুরের দিকে ঢিল ছোড়ে? এরকম চারটে যদি অপশন যদি দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদেরকে কিন্তু ঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। বা এরকম করে প্রশ্নটা দিতে পারে, দূরপথের ছেলের ঢিল ছোড়বার কারণ কি? কাকটা ডাকছিল বলে, মোড়ল তাকে কটু কথা বলেছিল বলে, নাকি কুকুরটা ডাকছিল বলে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। তাই ঠিক উত্তরটা, এই সিচুয়েশানটা যদি তোমরা মনে রাখো, ঠিকভাবে যদি মনে রাখো, তাই ভুল হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপ মনে করছে। এখানে এই একইভাবে বেজন্মা বলতে কাকে বোঝানো হচ্ছে? কাকটাকে। দুর্পদ রাগে গজগজ করতে থাকে আপন মনে, এই জায়গা থেকেও প্রশ্ন হতে পারে। দুর্পদ গজগজ করতে থাকে আপন মনে। দুর্পদের এই গজগজ করবার কারণটা কি? কারণটা কি? একটা নিম গাছে একটা কাক ডাকছিল। ঠিক এইরকম চারটে যদি অপশান যদি দেওয়া হয়, কাক ডাকছিল না কুকুর ডাকছিল না ফেউ ডাকছিল না গ্রামের মোড়ল জ্বালাচ্ছিল, তাই সেই জায়গা থেকে ঠিক উত্তর আমাদেরকে বাঁচতে হবে। তোমাদেরকে এরকম প্রশ্ন দেবে না যে নিম গাছে কী ডাকছিল, কাকটা কোথায় বসেছিল, এগুলো তো খুব পাতি প্রশ্ন। কিন্তু এই জায়গা থেকেই কত রকমভাবে প্রশ্নগুলো আসতে পারে তোমরা একটা ভেবে দেখেছো কি? আর আমরা ভুলগুলো ঠিক কিন্তু এই জায়গাতেই করব। সাধারণ প্রশ্ন হয়ে যায় অসাধারণ মানের, আর আমরা অসাধারণ ভুল করে চলে আসি। সেই ভুলগুলো আমাদের কিন্তু করলে চলবে না। চলো এবার আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি। এ হলো আষাঢ় মাস। এটা তাহলে কোন মাসের প্রসঙ্গ বলা হচ্ছে? আষাঢ় মাসের প্রসঙ্গ। আষাঢ় মাসে তো বৃষ্টি হয়, তাই সেই লজিকে তোমরা যদি ঠিক করে দাও যে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিবেশ যদি তোমরা কল্পনা করে যদি মাল্টিপল চয়েসে যদি তোমরা ঠিক করে দাও, উত্তরটা ভুল হয়ে যাবে। কারণ দেখো, কারণ কি, আকাশটা মেঘে ঢাকা, ঝিরঝিরে সামান্য বৃষ্টি পড়ছে না কিন্তু এখন। মাটি কাদায় আঁঠাল হয়ে এলো, গুমোট, গাছের পাতা একটুও নড়ছে না, ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। যে গ্রামের কি অবস্থা সেটা আমি তোমাদের এই 6খানা পয়েন্টে আমি ভাগ করে দিয়েছি তোমাদের স্টাডি মেটেরিয়ালে। এটা তোমাদের আমি দিয়ে দেবো, এটা তোমাদের জন্যই তো বানানো, এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমাদের যদি এটা কাজে লাগে আমার সবচেয়ে বেশি আনন্দ হবে। এবার দেখো, দামার বাড়ির দরজায় একটি কুকুর টানা চিৎকার জুড়ে দিল। কুকুরটা কোথায় ডাকছে গো? দামার বাড়ির দরজায় ডাকছে। কি ডাকছে? কুকুর ডাকছে। কুকুরটা কীভাবে ডাকছে? টানা চিৎকার করছে, থেমে থেমে নয় কিন্তু। এতগুলোভাবে প্রশ্নটা আসতে পারে। শুনে দুর্পথের প্রাণ শুকিয়ে যায়। কি শুনে দুর্পথের প্রাণ শুকিয়ে যায়? মোড়লের দেওয়া প্রস্তাব শুনে দুর্পথের প্রাণ শুকিয়ে যায়? কাকের চিৎকার শুনে দুর্পথের প্রাণ শুকিয়ে যায়? নাকি ফেউয়ের ডাক শুনে দুর্পথের প্রাণ শুকিয়ে যায়? কারণটা কি? এই কারণের জায়গা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। কুকুরের ডাক শুনে কিন্তু প্রাণ শুকিয়ে যায়। এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে।
এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি। আবার দেখো দূরপথ কি এখানে বলছে, গোড় দেয় না কেউ কুকুরটাকে। এখানে দূরপথ কাকে গোড় দেওয়ার কথা বলছে, মোড়লকে, ফেউকে না কাককে? এই চারটে অপশানে তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে, এগুলো তোমাদের মাথায় রাখবে তোমরা। কুকুরটাকে কিন্তু গোড় দেবার প্রার্থনা জানায়, আর কাকটাকে বেজন্মা বলে অভিশাপ দিয়েছিল, মানে গালাগালি দিয়েছিল। ভবিষ্যতের কথা বলছে গো, এখানে কে ভবিষ্যতের কথা বলছে? কুকুরটি। এইভাবে প্রশ্ন আসতে পারে, ছেড়ে দাও ভবিষ্যতের কথা বলছে গো। দেখো এখানে ভবিষ্যতের কথা বলছে এখানে কুকুরটি। দূরপথের পাশে বসা বউটি বলে, তখন দূরপথের অন্য পাশে বসা বনচলা বলে একটি মেয়ে, সে বলে, দূর্পা, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? মারিয়াই মানে দেবী। যাত্রায় গিয়েছিলি তো? যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না মেয়ে, মা যদি নির্দয় হয় তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো তাই বলে ফেললাম, এত নিয়ে ভাবনা চিন্তার কিছু কারণ নেই। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করে কি সাধ্যি? ওরে কেউ হেলা করেছে কি টেট্টি পেয়েছে? ক্রোধ তো তিনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। দেবীর প্রতি বিশ্বাসের জায়গাটাকে এখানে দেখানো হচ্ছে। মেয়েটি দূরপথের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। কাঁদলে কি হয়? এই জায়গা থেকে একটা এরকম শূন্যস্থান পূরণ দিয়ে দেবে। সেই শূন্যস্থান পূরণের জায়গায় কি হবে সেটা তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। 4টে অপশান দেওয়া থাকবে। অমঙ্গল হয়, ভয় হয়, নাকি এরকম টাইপের 4টে যদি অপশান যদি দেওয়া হয়, তোমাদের সেখান থেকেই এই অমঙ্গল যে ঠিক উত্তরটা সেটা তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। দূর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মা মানত করেছিল ওকে, সেই জন্যই তো পোটরাজ। তাহলে পোটরাজ হবার তার কারণটা কি? তার বাবা মা দেবীর কাছে মানত করেছিল, সেই জন্যই দামা হয়েছে পোটরাজ। বনচলাবাই বলে, তাহলে এই তো বুঝছো, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত। তাহলে এই কথাটার বক্তাকে খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন তো, দামা হলো গিয়ে পোটরাজ, তার ভক্ত। এটার বক্তা হলো বনচলাবাই। এগুলো আমাদের মনে রাখতে হবে। নিত্যি তার পুজো করে, মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি দেখতে পান না এই ঘরের মধ্যে ছোট ছোট ছেলেপিলেরা রয়েছে? দূরপথ বলতে শুরু করে, এসব কথাই তো মনে জাগছে গো। হে মা, তোমার রোষে কেন পড়লাম? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবার শুক্রবার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবার শুক্রবার তোমার নামে উপোস করছে। কি করছে? উপোস করছে। কি বার উপোস করছে? মঙ্গলবার শুক্রবার উপোস করছে। কবে থেকে উপোস করছে? এ বাড়িতে ঢোকা ইস্তক মানে ঢোকার থেকে উপোস করে যাচ্ছে। হে মা, বছর বছর তোমার যাত্রা করি। আর কি করে? বছর বছর যাত্রা করে মানে যায়, মানে মায়ের যাত্রা, মানে ঘুরে মানে গিয়ে নিবেদন করা কিছু। তোমায় দুধে দইয়ে চান করাই। আর কি করে? দুধে দইয়ে চান করানো হয়। সবুজ শাড়ি পরানো হয়। কপালে হলুদ কুমকুম দিই। কী করে তার এই যে বর্ণনা, সেই বর্ণনা আমি তোমাদের এখানে পয়েন্ট করে করে দিয়ে দিয়েছি। এখানে দেখো মোটামুটি 7-8টার মতন পয়েন্ট আছে। বছর বছর যাত্রা করে, মাকে দুধে দইয়ে চান করায়, মাকে সবুজ রঙের শাড়ি পরায়, কপালে হলুদ এবং কুমকুম দেয়, সম্মুখে ভোগ দেওয়া হয়, নারকেল দেওয়া হয়, প্রতি আষাঢ় আমাবস্যায় মায়ের সামনে স্নানের পর ভেজা শাড়িতে ঘোরান দেওয়া হয়, বছর বছর যা পারে তাই দেয়, ছাগল দিতে না পারলে কুকুরও দেয়, মায়ের দৌড়ে রক্ত ছড়া দেয়, এ বাড়িতে আসা স্তক মায়ের সামনে প্রদীপ দেয়, মাকে কখনো অন্ধকারে রাখে না। এই এতগুলো কাজ পোটরাজের স্ত্রী দূরপথ কাজগুলো কিন্তু করে। কি করে? এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন হতে পারে। কীরকম প্রশ্ন হবে জানো? এই যে স্টেটমেন্টগুলো যে আছে, এই স্টেটমেন্টগুলোকে একটু ঘুরিয়ে দেবে। এই সত্যিকারের যে স্টেটমেন্টগুলো আছে এগুলোকে একটু মিথ্যা করে দেবে। ধরে নাও, আমি তবে উদাহরণ দিচ্ছি কীরকম। মাকে এখানে সবুজের জায়গায় বলে দিল যে মাকে নীল শাড়ি পরায়, আবার বলে দিল যে এখানে মাকে সম্মুখে ভোগ দেওয়া হয়,
কুমড়ো দেওয়া হয়, নারকেলের জায়গায় কুমড়ো বলে দিল। এই রকম করে সত্যগুলোকে মিথ্যে করে দেবে। সত্যগুলোকে মিথ্যে করে দেওয়ার পরে এরকম 4টে স্টেটমেন্ট থাকবে, দেওয়ার পরে একটাকে সত্য একটাকে মিথ্যা এইভাবে রাখবে। তার মধ্যে একটা সিকুয়েল দেবে, যে কোন সিকুয়েলটা ঠিক, মানে প্রথমে একটা সত্য তারপর একটা মিথ্যা, এইভাবে সত্য মিথ্যার ব্যাপার যদি করে দিয়ে 4টে সিকুয়েল দিয়ে তোমাদের যদি একটা মানে উত্তর যদি চায়, মানে 4টে প্রশ্ন কিছুর একটা প্রশ্ন, যেটা হচ্ছে আরও হায়ার স্টাডিজে আমরা এরকম হতে দেখেছি। নেট বলে একটা পরীক্ষা হয়, তা থেকে এরকম হতে দেখেছি। যাই হোক, এত কঠিন প্রশ্ন নিশ্চয়ই তোমাদেরকে দেবে না, কিন্তু তোমরা অ্যালার্ট থাকবে। আমি যে তোমাদের 15টা প্রশ্নের যে পরীক্ষা যে নেব, সেই তার মধ্যে কিন্তু এরকম 2-1টা প্রশ্ন আমি দেবো। তোমরা যদি সেই প্রশ্নগুলোকে যদি ঠিকঠাক যদি ক্র্যাক করে দিতে পারো, তাহলে তোমাদের এই রকম যদি সাধারণ প্রশ্ন, সাধারণ মানের প্রশ্ন যদি তোমাদের দেওয়া হয়, এগুলো তোমাদের কাছে কিচ্ছু না, তোমরা সেগুলো আপসে পারবে। তাই একটা ভিডিও ভালো করে দেখো, এই ভিডিওটা ভালো করে দেখো। এই ভিডিওটা দেখে তোমরা যদি পরীক্ষাটা যদি ঠিকঠাক যদি দিতে পারো, মানে অ্যান্সার যদি ঠিকঠাক যদি করতে পারো, তাহলে তোমরা আশা করছি এখান থেকে সবটাই ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে। যাই হোক, এগুলো আমি তো পয়েন্ট আউট করে দিয়েছি, তাই আমি এইগুলো আর পড়ছি না। এইখান থেকে যা পেয়েছি পুরোটাই এখানে আমি তুলে দিয়েছি, পুরো পয়েন্ট করে করে তুলে দিয়েছি, যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দূরপথ বলেই চলে, তার গলায় আরতি, আর্তনাদ, সে আর্তনাদ থেকে আরতি। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোড় করে বসে সে প্রার্থনা করে, তার স্বামীর প্রাণ ভিক্ষা চায় যেন। দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। ওর হাগা বমি বন্ধ করে দাও। কি প্রার্থনা করছে? তার স্বামীর যেন হাগা এবং বমি যেন বন্ধ হয়ে যায়, এটাই প্রার্থনা। আবহাওয়া থমথমে, একটু আগেই বলেছিলাম, মানে গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে আবহাওয়া ভারী, এখানে দেখা যাচ্ছে কি আবহাওয়া থমথমে। গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, গাঁয়ের সর্বত্র ড্যাশ ড্যাশ আওয়াজ, এটা কিসের আওয়াজ? সেখানে কান্না আর চিৎকার, এই অপশানটা থাকবে। অপশানগুলো কীরকম দেবে জানো? ঠিক উত্তরটা তো কান্না আর চিৎকার, কান্না কমা চিৎকার, কিন্তু অপশানটা থাকবে এরকম, চিৎকার কমা কান্না, হাসি ঠাট্টা চিৎকার, এরকম টাইপের যদি 4টে যদি অপশান যদি দেওয়া হয়, সেই এই জায়গাটা তোমাদের যদি পড়া থাকে, তাহলে কিন্তু তোমরা বাধ্য এই উত্তরটাকে ভুল করতে। শুনে তার হাত পা স্থির, আর ওই যে নিম গাছে বসে কাক ডাকছে, তো আবার কাকটা কিন্তু সবসময় নিম গাছে বসেই ডাকছে, তাই শুনে তার হাত পা স্থির। এই জায়গা থেকে কীরকম প্রশ্নটা আসবে জানো? শুনে তার হাত পা স্থির, এখানে কার হাত পা স্থিরের কথা বলা হচ্ছে? দূরপথের হাত পা স্থিরের কথা বলা হচ্ছে। কি শুনে তার হাত পা স্থির? কাকের ডাক শুনে দূরপথের হাত পা স্থির। কি শুনে কার হাত পা স্থির, এগুলো কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এগুলো আসা খুব স্বাভাবিক, এগুলো খুবই মানে সাধারণ মানের প্রশ্ন, এগুলোর জন্য তোমরা অ্যালার্ট থেকো। এখান থেকে কিন্তু অবশ্যই এইভাবে প্রশ্ন দেওয়াটা কিছু মানে আহামরি কিছু নেই, দিতেই পারে এরকম প্রশ্ন। এখানে কী বলে প্রার্থনা করছিল সেটা আমি এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছি। কান্নার চিৎকারের আওয়াজ বলা আছে, কাকের ডাক, এইসব আমি বলে দিয়েছি। এবারে কি, রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেড়ে, আর দূরপথের বুকের ধুকপুকানি পলকের জন্য থমকায়। প্রশ্নটা কীরকম আসবে জানো তোমাদের? ফেউ কোথায় কীভাবে ঘুরছে? রাতের অন্ধকারে চক্কর কেটে কেটে ঘুরছে, চিৎকারে অন্ধকারকে যেন চিরে দিচ্ছে। এইভাবে তো এই জায়গা থেকে তো প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রশ্নটা আসবে তোমাদের এইরকম করে, দেখো আমি বলে দিচ্ছি। আর দূরপথের বুকের ধুকপুকুনি যেন পলকের জন্য থমকায়। দূরপথের বুকের ধুকপুকুনি পলকের জন্য থমকানোর কারণ কি? ফেউয়ের চিৎকার, কাকের চিৎকার, মোড়লের দেখানো ভয়, নাকি কুকুরের চিৎকার? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কাককে দূরপথ বেজন্মা বলে সম্বোধন করেছিল, কাকের ডাক শুনে তার হাত পা স্থির হয়ে গিয়েছিল। কাক সম্বন্ধে এর বাইরে আর কিচ্ছু না। আবার কুকুর সম্বন্ধে কি? কুকুর সম্বন্ধে দূরপথের প্রাণ শুকিয়ে গিয়েছিল 1, আর কুকুরকে গোড় দেবার প্রার্থনা জানিয়েছিল 2। আর ফেউ সম্বন্ধে কি? ফেউয়ের তীক্ষ্ণ চিৎকার অন্ধকার চিরে দিয়ে চলে যাচ্ছে 1, আর দূরপথের বুকের ধুকপুকুনি বেড়ে যাচ্ছে ফেউয়ের চিৎকার শুনে 2। তাই প্রত্যেকটা
দেখো দুটো দুটো করে ক্যাটাগরি আছে, এগুলো কিন্তু মনে রেখো। এইগুলো যদি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই জায়গা থেকে যদি প্রশ্ন যদি দেওয়া হয়, আর এই জায়গা থেকে দেওয়ার আমার মন যেটা বলছে সম্ভাবনাটা বেশি, তাহলে কিন্তু আর ভুল হবে না তোমাদের। তারপর আবার নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারিদিক অন্ধকার, খাঁ লাগে, সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গাঁয়ের মোড়ল আসে, তার চেলারা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি দামা? জিজ্ঞেস করছে। পোর্টরাজের বাড়ির ভিতর থেকে কোনো রকমের জবাব আসে না, এমনকি ফিসফুসানিও আসে না। তাতে মোড়ল আরও গলা চড়ায়, ওহে দামা, পোর্টরাজ বাড়ি আছো নাকি? শেষ পর্যন্ত কেউ একজন এসে উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামের মণ্ডলরা এসেছে। তাহলে কজন এসেছিল? 4 জন এসেছিল। একজন তার মধ্যে মোড়ল আর 3 জন তার চাঞ্চা, মোট সবাই মিলিয়ে মোট 4 জন এসেছে। ঠিক আছে। বঞ্চনা বই বলে, সে তো সত্যি, পোর্টরাজ কেমন তা তো সরি সে তো সত্যি, পোর্টরাজ কেমন আছে তা তো দেখতে লোক আসবেই। 3 দিন হয়ে গেল পোর্টরাজ আর রোঁদে বেরোয় না। এই রোঁদে বেরোনা বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি ভিডিওর একদম শুরুতেই বলেছিলাম। আসলে এই যে দেবীর যে জয়ধ্বনি দেওয়ার যে একটা নিয়ম আছে গ্রামে ঘুরে ঘুরে, সেটা পোর্টরাজ এই 3 দিন তো দেয়নি, সেই জন্য বলছে যে রোঁদে বেরোয়নি। এটা বলেছে কে? বনচলাবাই। মনে রাখতে হবে কিন্তু এগুলো। 3 দিন হয়ে গেল এই রোঁদে বেরোয় না। আমি এটা কিন্তু তোমাদেরকে মার্ক করে দিয়েছি, তোমাদের এটা স্টাডি মেটেরিয়ালের মধ্যেও আছে, দেখে নিও। তাছাড়া প্রায় সব বাড়িতেই এক একজন করে বিছানায়, কে যে কাকে বলে, কে কি বলবে, কেউ জানে না কার কপালে কি আছে। তা ঠিক, তাও সবাই একে অন্যকে জিজ্ঞাসা করে। ভুলো না, দামা হচ্ছে গ্রামের পোর্টরাজ। আর এখন যখন মা খেলা শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুজলো দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে ঝুঁকে বলল, পেন নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধলো, দামা কোথায়? এ কদিন ঘরে, বিছানায়। বিছানায় কেন? মায়ের দোয়া। তাহলে কি হয়েছে? মায়ের দোয়া। আমাদের গ্রাম বাংলায় একটা রোগ প্রচলিত আছে, যদি ওই বসন্ত হয়, মানে যেটাকে আমরা চিকেন পক্স বলি, যদি পক্স হয় বা যদি হাম হয়, সেটাকে আমরা মায়ের দোয়া বলি। আমরা শীতলা মায়ের পুজো দিই। এটা আমারও একবার হয়েছিল, আমার বাড়ির বোনের মায়েরও হয়েছিল। এই শীতলা মায়ের পুজো দেওয়া হয়, তাকে বলা হয় মায়ের দোয়া। তো সেই রকম টাইপেরই একটা রোগ এখানে আমরা বুঝতে পারছি, কিন্তু সেটা তার থেকেও একটা ভয়ানক কিছু হবে। এটা মানে একটা কলেরা গোছের একটা কিছু রোগ হবে, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি কিনা হাগা বমি বন্ধ করে দাও, এটা কিন্তু বলছে। তার কলেরা হলেই কিন্তু হাগা বমি কিন্তু অনবরত হতে থাকে। তাই এই আমরা মায়ের দোয়া বলতে যেটা বুঝি, সেই রকম গোত্রের রোগ হলেও সেটা কিন্তু আমার মনে হয় একটু আলাদা টাইপের। যাই হোক, এটা আমার ইন্টারপ্রিটেশন এখানে। তাহলে রোগটার নাম কি? মায়ের দোয়া। বলতে গিয়ে কেঁদে ফেলে। মায়ের দেওয়া রোগটা যে হয়েছে, এটা বলতে গিয়ে দুর্পদের কীরকম অবস্থা হয়? কেঁদে ফেলে, থমথম করে মুখটা, করুণভাবে বলে, নাকি ভেঙে পড়ে? এরকম 4টে অপশান দিয়ে দেবে, কিন্তু ঠিক উত্তরটা হবে কেঁদে ফেলে। তোমাদেরকে যে 15টা আমি প্রশ্ন দেবো, ঠিক এইরকম খুঁটিয়ে প্রশ্নগুলোকে দেবো, যেগুলো যদি তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কাজ অনেকটাই হয়ে যাবে। সে মুখ ঢাকে। সে কী করে? মুখ ঢেকে নেয়। এই রকম জায়গা থেকেও প্রশ্ন হতে পারে। বলো কি, মা নিজের ভক্তকেই এনেছেন? মোড়ল অবাক হয়ে যায়। দেখো এই জায়গা থেকে কীরকম প্রশ্নটা হবে জানো? মোড়ল অবাক হয়ে যায়। একটা সিঙ্গেল ইনভাইটেড কোমার মধ্যে থাকবে, তারপর একটা ড্যাশ দেওয়া হবে, দিয়ে প্রশ্নটা করবে মোড়লের অবাক হবার কারণ কি। তারপরে থাকবে 4টে অপশান। মা নিজের ভক্তকেই এনেছেন এরকম টাইপের, আর হচ্ছে যে পোর্টরাজের ছেলে আনন্দকে পোর্টরাজ হতে দেবে না, সেই জন্য অবাক হচ্ছে, নাকি নিজের ভক্তকে এনেছে এই জন্য অবাক হচ্ছে। এরকম টাইপের 4টে যদি অপশান দিয়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে এই জায়গাটা তোমাদের যদি না পড়া থাকে, এই জায়গাটা তোমাদের যদি না বোঝা থাকে, তোমরা এই প্রশ্নের উত্তর ভুল করতে বাধ্য। আর যারা প্রশ্ন করছে তারা কিন্তু এইভাবেই প্রশ্নটা করবে, যদি সিরিয়াসলি প্রশ্নটা করে। আরেকজন বলে, নয় কেন? সে তো মানুষ।
তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ যে সবসময় মায়ের ছাওয়ায় বসে আছে, কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, যে কে তার কবে কবে পড়বে তার কোনো রকমের ঠিক নেই। একজন বলছে, এই চামচাদের মধ্যে আলোচনা চলছে। তা ঠিক, মোড়ল বলে। তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়। দূরপথ, আমাদের আর একবার যাত্রা তো করতেই হবে, মানে আর একবার ঘুরতে হবে তাদের। হ্যাঁ, করতেই হবে, মাকে তো খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। কিন্তু আমাদের সেবায়েত না হলে যাত্রা কী করে করা হবে? তাহলে এখানে থেকেই বুঝতে পারছো তো, এখানে সেবায়েত মানে এই পোটরাজকেই একাধারে সেবায়েত বলা হচ্ছে, মানে দেবীকে যিনি সেবা দেন। কিন্তু আমার মরদরা যে পড়ে আছে দূরপথ, মাকে গাঁয়ের সীমানায় তো নিয়ে যেতে হবেই, আর সেটা নিয়ে যাবে কে? এই পোটরাজ। ঠিক, না হলে মায়ের চক্কর যে গাঁয়ের উপর থেকে কাটবে না, আর একজন যোগ করে। তাই দেবীকে মিছিল করে গ্রামের সীমানায় রেখে আসতে হবে। তো কী করে রেখে আসতে হবে? মিছিল করে, যাত্রা তাকে নিয়ে যেতে হবে জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, এই কাজ কে করবে? মোড়ল এই কথা বলতে বলতে দূরপথ বলে, যদি পোটরাজ বিছানায় পড়ে থাকে তাহলে সারাগা যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দূরপথ এই কথা বলতে বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো, মানে সলা পরামর্শ করতে লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে বাড়িতেই আছে না? এখান থেকেই গল্পের যেন একটা টার্ন ঘুরছে, গল্পটা যেন অন্যদিকে মোড় নিচ্ছে এই জায়গা থেকেই। ও হাই স্কুলে পড়ছে এখন, ওই ছেলেটা? হ্যাঁ আছে, হাই স্কুলে পড়ছে, আনন্দ হাই স্কুলে পড়ছে, মনে রাখতে হবে এইগুলো আমাদের। হ্যাঁ, ওর কথাই বলছি, হ্যাঁ বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তাহলে কি ক্ষতি? পোটরাজ মানে আমরা পূর্ববর্তী আলোচনাতেই আমরা দেখেছিলাম, যখন স্লাইড দেখিয়ে আলোচনাগুলো করছিলাম আমরা দেখেছি দেবীকে রীতিমতো পিঠে করে নিয়ে বেড়াতে হয়। এটা মানে নিম্নবর্গীয় মানুষদের উপর একটা অত্যাচারের শামিল। সে যখন একটা পোটরাজের ছেলে আনন্দ, সে যখন আনন্দ করে হাই স্কুলে পড়ছে, সে যখন তার চোখে যখন স্বপ্ন, সে কখনোই এই জুলুমটাকে মেনে নেবে না। সে কিন্তু প্রশ্ন তুলবে। সেই প্রশ্নের জায়গা থেকেই আমরা গল্পের অন্তিম পরিণতিকে আমরা দেখতে পাই। আনন্দ যে ঘটনাগুলো ঘটিয়েছিল সেই জন্য তাকে কুর্নিশ জানাতে হয়, সেই জন্য তাকে বাহবা জানাতে হয়। যাই হোক, অনেক বাজে কথা বলে ফেলছি, এবার আমরা এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি নাও হয়, ওকে তো পোটরাজ বলে ধরতে হবে। দেখো, পোটরাজ অসুস্থ, তার কথা গ্রাম বুড়োরা মানছে না। এক, পোটরাজের ছেলের কথা গ্রাম বুড়োরা মানছে না, এটাও দুই। ভাবছে কাদের কথা? কেবলমাত্র নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথা, ওই ফ্যামিলিটার কথা, কারণ ওরা তো ছোটো জাত, ওই ফ্যামিলিটার কথা তারা কেউ ভাবছেই না। তাদেরও যে একটা মতামত থাকতে হবে, সেটা কোনো গ্রাহ্যের মধ্যে আনছে না। তা তো হবেই, শুধু কি বাকিতে পোটরাজ হয়? যাত্রা করা দরকার, তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত রাখাও দরকার। বলেছি একটু আগেই যে মানত টানতের জন্য বলি টলি দিতে হয়। দূরপথের বড় ছেলে আনন্দ সমস্ত কথা শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে। এখান থেকে কীরকম প্রশ্নটা আসবে? সে যতই শোনে ততই ঘামে, এটাকে কোট করে বলবে। এখানে সে বলতে কার কথা বলা হচ্ছে? আনন্দর কথা বলা হচ্ছে। চারটে অপশন থাকবে, তার মধ্যে থেকে আনন্দকে চুজ করে নিতে হবে। সে যতই শোনে ততই ঘামে, এখান থেকে এই লাইন থেকে আরেকটা প্রশ্ন কি আসতে পারে? এখানে তার ঘেমে যাওয়ার কারণটা কি? সেই জায়গা থেকেও তোমাদের কিন্তু প্রশ্নটা আসতে পারে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে, এটা ভাবলেই তার রাগ হতে থাকে। আনন্দর রাগ হওয়ার কারণ কি? এই জায়গা থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। নিঃশ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস ঘন হয়ে আসার কারণ কি? এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। বুকের উপর ওঠাপড়া দ্রুত হতে লাগলো, এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। বুকের ওঠাপড়া দ্রুত হবার কারণটা কি? কার বুকের ওঠাপড়া দ্রুত হচ্ছে? আনন্দর। তাই সব জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি এতক্ষণ ধরে যেইটা লাইন দিয়ে ধরে পড়ালাম, তার মধ্যে প্রত্যেকটা কথা
প্রত্যেকটা আমি এই স্টাডি মেটেরিয়ালে একটা একটা করে লিখে দিয়েছি। তার রিয়াকশানগুলো কি, ঘেমে যায়, নিঃশ্বাসগুলো হয়, দেখো পুরো একদম পয়েন্ট করে করে আমি লিখে দিয়েছি। এগুলো তোমরা যদি একবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে অনেক সুবিধা। পরের পাতায় চলে যাই। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতন বলে, ও রাজি না হলে গোটা গ্রামটাই হচ্ছে মায়ের কোপে পড়বে। সে তো বেশি সব জানতা না, হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবন তোকে পোটরাজ হয়েই থেকে যেতে হবে। তার মা বলছে, হ্যাঁ সেটাতে খারাপ কি, ভালোই তো। তার ভালো খারাপের বিচার এর ঠেকা জানো ওই গামবুড়োরা নিয়ে রেখেছে। যাই হোক, তোমরা বলছো সে ছেলে তো আমরা এখন হাই স্কুল ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে কি স্কুল পালিয়ে যাবে? তুমি তা বললে হবে কি করে? কিন্তু ওর কেমন লাগে তার কথা তো ভাবতে হবে। বা কেবলমাত্র ছেলের কথাই ভাবছিস, গ্রামটার কথা তোরা ভাববি না? গ্রামটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। তখন দ্রুপদ বলছে যে তাহলে দুজনের কথাই ভাবতে হবে। দুজনের কথা মানে নিজেদেরকে স্যাক্রিফাইস করতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কি না? হ্যাঁ কি না? গ্রামের ধারে মিছিলে নিয়ে ওকে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে থাকে। লাফিয়ে সে হাত মুঠো করলে রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দ্রুপদ ঠিক এই সময় জবাব দিলে, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? তাহলে এই সময়তে আনন্দর রিয়াকশানটা কি সেটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখাটা দরকার আছে। তার চোখ ঠেলে বেরোচ্ছে, সে হাতের মুঠি করছে, এগুলো আমাদের এগুলো একটু আমাদের দেখে রাখা দরকার। মোড়ল দ্রুপদকে বললে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না? ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোক ফিরে গেল। দ্রুপদ বোঝে না কী করবে। ঘরে গিয়ে কপাল চাবড়াতে সে মেঝেতে বসে পড়ে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। কোটানকোটের মধ্যে থাকবে। প্রশ্ন ঠিক এরকম করা হবে, দামার শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকবার কারণটা কি? খুবই একটা সাধারণ মানের প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে বলে আমার মনে হয়। আর আনন্দ দৌড়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দ্রুপদ ভাবে ছেলেটা দৌড়ে চলে গেল কেন? ভাবতে ভাবতে সে দরজার কাছে যায়, দেখে মারিয়াইয়ের থানির দিকে সে হনহনিয়ে চলে যাচ্ছে, চেঁচিয়ে ডাকছে, আনন্দ আনন্দ, কিন্তু সে আরও দ্রুত চলে যায়। সে ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়েছে যে সে কী করবে, তাকে কি করতে হবে, বাঁচার জন্য তাকে বা তাদেরকে কি করাটা উচিত সেটা সে ইতিমধ্যে বুঝে নিয়েছে। সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরে সে, তাকে দেখে মনে হয় সে যেন একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে চুপচাপ সে নদীতে চান করতে যায়, চান সেরে ধীরে ধীরে বাবার পাশে এসে বসে। এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তারপরে ওই দিনকে রাতে সে কখন ফেরে? রাত্রিবেলা ফেরে। সকালবেলা সে কী করে? সকালবেলা সে চান করতে যায়। চান করে সে কী করেছিল? সে তার বাবার কাছে এসে বসেছিল। এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ছোটো ছোটো পিকিউলিয়ার ধরনের প্রশ্ন দিলেও দিতে পারে। যাই হোক, তোমরা অ্যালার্ট থেকো, আমি তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি, তোমরা এগুলো মনে রেখো। শুনছো, মা নিজের গাঁয়ের ধারে গিয়ে বসেছেন। হা ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ ওখানে কাল ওখানে, বিশ্ব সংসার তো ওনারই হাতে। ঠিক কথা, দেবীর লীলা। পেত্যয় হয় না, পেত্যয় মানে বিশ্বাস। প্রত্যয় থেকে পেত্যয়, সেখানে এই পেত্যয় শব্দের অর্থ হলো বিশ্বাস। ঠিক আছে, যাহা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছে, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়েছে, একটা নতুন হার, রূপোর চক্ষু নিয়ে সামনে চেয়ে আছে। এই হচ্ছে অবস্থা। এখানে আমি তোমাদের এই স্টাডি মেটেরিয়ালে লিখে দিয়েছি প্রত্যয় মানে বিশ্বাস, কী পড়ে আছে, আবরণের মধ্যে কী আছে, সবুজ শাড়ি, গলায় অলঙ্কার, রূপোর চক্ষু, এইগুলো থেকে প্রশ্ন যেরকম আসতে পারে আমি তোমাদের দিয়ে রেখেছি। তোমরা একটু এগুলো চেক আউট করে নিও। তাই কি সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে। দ্রুপদ মাঝে মাঝে এসে পড়ে। সত্যি নাকি? তার এখনও সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজে তার গাঁয়ের ধারে চলে গেছেন।
বসার জায়গাটাও নিজে বেছে নিয়েছেন। গাঁয়ের লোকেরা বিশ্বাস করছে যে এবার দেবীর চক্কর নাকি কেটে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কী চোখে দেখেন, পোটরাজ বটে। বলছো তাই? দুর্পথের খুশি আর ধরে না, লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গাঁয়ের ধারে গেছেন। লোকে তাহলে কী বলছে? লোকে বলছে এটা যে দামার ভক্তির জোরেই গাঁয়ের ধারে চলে গেছেন দেবী মারিয়াই। লোকে বলছে দামা বড় পুণ্যবান। এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। লোকে কি বলছে? দামা নাকি পুণ্যবান। দামা যে এতক্ষণ মোড়ার মতো শূন্য চোখে শুয়েছিল, সব কিছু শুনতে পেল, দিয়ে সে যেন বল ফিরে পেল। উঠে বসে জল চাইলো, সে খুব তেষ্টা পেয়েছে, একটু জল খেলো। কি খেলো? জল খেলো। প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। জলের পরে কি খেলো? একটু গরম ভাতের পায়েস খেলো। তবে সে একটু ভালো বোধ করতে লাগলো। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে কী খেলো, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আর কি চোখে তাকিয়েছিল? শূন্য চোখে তাকিয়েছিল, মরার মতো শূন্য চোখে চেয়েছিল সে যখন শুনতে পায়। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তারপর তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ ভালো লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলে মায়ের উদ্দেশ্যে। ভক্তি আশ্রিত প্রণাম। হতে পারে সকাল সাজ দেবীর ছায়ায় বাস। সে কথাই তো ঠিক। দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে তার কি কোনো ঠিক আছে? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিবেদন নিয়ে থালায় করে তার দেবীর জন্য করা নিবেদন, এই নিবেদন নিয়ে গাঁয়ের ধারে চলেছে। যে কোনো জায়গায় থেকেই পুজোর আওয়াজ তারা শুনতে পাবে। সবাই খুশি কিনা? দেবী নিজে নিজে গাঁয়ের ধারে গিয়ে বসে আছে, সেই জন্য সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে এসে পৌঁছায়। মানে পুজো দিয়ে ফিরছে আর কি, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া ফিরছে, দামার সামনে এসে পৌঁছায়। সেখানে কী বাজছে? ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর মিছিল সেরে ফিরছে। এটা কিন্তু ফেরার মিছিল, যাওয়ার মিছিল কিন্তু নয়। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারি আই কি জয়। কি বলে চেঁচায়? মারি আই কি জয় বলে চেঁচিয়ে ওঠে। উল্লাসের চিৎকারে দামার হাতে পায়ে বল ফিরে আসে। দামার হাতে পায়ে বল ফিরে আসার কারণ কি? উল্লাসে চিৎকারে। এখানে দেখো এই জায়গা থেকে গোলাতে পারে দামার, এখানে দুটো কারণে বল ফিরে আসছে। এখানে একটা আমরা দেখেছি যে খাওয়া দাওয়া করছে, সে একটু বেশ ভালো বোধ করতে থাকে। আর দুই, এখানে বল ফিরে আসার কারণটা হচ্ছে চিৎকার শুনে। যখন সে ভালো বোধ করতে লাগলো, এই জায়গাটাতে কারণটা কি? সে যখন খাওয়া দাওয়াটা করছে, তো প্রথমে জল খেলো, তারপরে গরম ভাতের পায়েস খেলো। আর যখন সে এবারে হাতে পায়ে যখন বল ফিরে আসছে, এই উল্লাস চিৎকার শুনে। এই জায়গা থেকে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে। যখন প্রশ্নটা এরকম দিতে পারে, উল্লাস এবং চিৎকার শুনে দামার কি মনে হতে লাগলো? সে বেশ ভালো বোধ করতে লাগলো, নাকি তার হাতে পায়ে বল ফিরে এলো, নাকি সে অস্বস্তি বোধ করতে লাগলো, নাকি সে অসুস্থ হয়ে পড়লো? এরকম চারটে অপশান দিতে পারে। তার মধ্যে থেকে কি পায়ে হাতে বল ফিরে আসে, এটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর। দেখো শেষ প্যারাতে এসে কিন্তু এরকম পেঁচিয়ে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তারপর আমরা একদম শেষ মুহূর্তে, একদম শেষ ক্লাইম্যাক্সে আমরা এখন আছি। তারপর মনে হয় শরীরের রক্ত চলাচল শুরু হলো। উঠে আসে, আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। কোথায় এসে দাঁড়ায়? দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি, মারিয়াই কি জয়, দামা পোটরাজ কি জয়। চলে এসেছি আমরা এখন একদম শেষ পাতায়। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। দামার কি হয়? সেই চিৎকার শুনে দামার মুখ আলো হয়ে ওঠে। এইগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি, এই স্টাডি মেটেরিয়ালে দেওয়া আছে, দেখে নিও। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। কি পরিয়ে দেয়? হলুদ ফুলের মালা। সব জায়গাতে আমরা কিন্তু সবুজ মালা, সবুজ শাড়ি দেখছি, কিন্তু এখানে পোটরাজকে পরানো হচ্ছে কিন্তু একটা হলুদ ফুলের মালা। খেয়াল রাখতে হবে, রঙগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। আনন্দ দরজায় দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে ওঠে। মিছিল দেখে আনন্দ রিয়াকশান কি? তার মুখ শক্ত হয়ে ওঠে।
কারণ তার মধ্যে রয়েছে একটি যুক্তিবাদী মন, সে প্রশ্ন করতে জানে, সেই অবিচারটাকে মেনে নিতে এখনো পর্যন্ত শেখেনি। সে নেবেই বা কেন, তার অনেক জীবন পড়ে আছে। মিছিল গাঁয়ের দিকে এগোয়, দামা ঘরে ঢুকে আসে, দূরপথ বাইরে দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে যেন আলু ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দূরপথ, গভীর আতঙ্কে জিজ্ঞাসা করে, এই আতঙ্কের কারণ কি? এখান থেকে প্রশ্ন আসতে পারে। খুবই সাধারণ মানের প্রশ্ন, এই প্রশ্ন দেবে না, তবুও আমার মনে হলো যে তোমাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়া দরকার। সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গাঁয়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে। এতক্ষণ ধরে সেও ভাবছিল যে দামার পুণ্যের জোরে, মানে পুটরাজ দামার পুণ্যের জোরে, তার স্বামীর পুণ্যের জোরে এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু না। আদতে যদি কোনো কেউ পুণ্য কর্মটা করে থাকে, সেটা হচ্ছে তার ছেলে আনন্দ। সেইখান থেকে মুক্তি চায়। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে সে আবার তাকে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরার কারণ কি? সে তো নিজেও চায় না যে তার স্বামীর মতন তার ছেলে মারিয়াই দেবীকে পিঠে করে নিয়ে সারা জীবন বয়ে বেড়াক। সেও তো মা, সে তো আগে তার নিজের সন্তানের ভালোটাকে বুঝবে। তাই এই জড়িয়ে ধরবার কারণ, তাই এই আনন্দের কারণ। এইবারে মায়ের এই সাপোর্টটাকে দেখে এবার হাসে আনন্দ। এই আনন্দর এই হাসির কারণটা কি? হাসির কারণটা হলো, তাকে যখন তার মা জড়িয়ে ধরেছে, তার মা জানে আনন্দ যেটা করেছে সেটা কিন্তু ঠিক কাজ। ঠিক এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। যা যা প্রশ্ন আসতে পারে তার আমি একটা এরকম শর্ট লিস্ট দিয়ে দিয়েছি, 64খানা মোট শর্ট লিস্ট দিয়ে দিয়েছি, কিন্তু এর বাইরে থেকেও প্রশ্ন যে আসবে না তা আমি জোর দিয়ে বলতে পারি না। কীরকম তোমাদের একটু বলি, আমি যে তোমাদের পরীক্ষাটা নেব এরপরে, যার গুগল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আছে, সেই লিঙ্কে কি তোমরা যদি পরীক্ষাটা দাও, দেখতে পাবে এই 64খানা যে আমি প্রশ্ন দিয়েছি, এই উদ্ধৃতি পয়েন্ট করেছি, তার বাইরে থেকে একটা কি দুটো প্রশ্ন অবশ্যই থাকবে। কারণ শুধু এই মেটেরিয়ালের বাইরে, শুধু এই মেটেরিয়ালের মধ্যেই তোমাদের জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখবে তা কিন্তু নয়। টেক্সটটাকে নিজেরা ভালো করে পড়ো, গল্পটাকে ভালো করে বোঝো, গল্পটাকে ভালোবাসো, তবেই কিন্তু তোমরা স্বচ্ছন্দে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে। শুধু যখন পড়ছো তখন এমনি উপর পড়ে চলে যেও না, প্রত্যেকটা ওয়ার্ডকে খেয়াল করে করে যাও, তবেই কিন্তু শর্ট প্রশ্ন তোমরা ঠিক মতন উত্তর দিতে পারবে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, স্টাডি মেটেরিয়ালটা নাও। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে পরীক্ষা দাও।